নমস্কার, আমি প্রবীর। প্রতিদিনকার মতো আজও আমি চলে এসেছি পঞ্চম শ্রেণীর গণিতের এই ক্লাসে। আজ আমরা তুলে ধরব মূলত এই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বাঁকুড়া জেলা কমিটি কর্তৃক প্রকাশিত এই প্রশ্ন বিচিত্রা যে বইটি রয়েছে, সেখানে আমরা এই বিজ্ঞান মানসিকতা ও মেধা অন্বেষণ সম্পর্কিত যে গণিতের অংশগুলি রয়েছে, সেই সমস্ত অঙ্কগুলির সমাধান আমরা পর্ব ওয়াইজ বা পর্বে ছোট ছোট পর্বে ভাগ করে নিয়ে আমরা তোমাদের তুলে দেবো। তো সেই কারণে আমি আমার সকল প্রিয় ছাত্রছাত্রী তথা সচেতন অভিভাবক এবং সকল ভিউয়ার্সের কাছে আবেদন রাখবো যে এই ভিডিও যা বাজারে হয়তো পাওয়া যাবে না, কিন্তু তবুও আমরা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের মাথায় রেখে এগুলি তৈরি করছি। তো সেই কারণে প্রত্যেক অভিভাবকের কাছে আমার বিশেষ আবেদন যেন প্রতিটি ভিডিও সম্পূর্ণরূপে সেই সমস্ত ছাত্রছাত্রীদের তুলে দেওয়া হয়, কারণ আগামী অক্টোবর মাসে এর পরীক্ষা হতে চলেছে। তো সেই কারণে আমরা আজ মূলত সমাধান করব এই পর্বে 2022 সালে হয়ে যাওয়া বিজ্ঞান মঞ্চে যে 30 নম্বরের গণিতের অংশটি ছিল, সেই গণিত অংশের সমাধান আমরা করব। তার আগে এই বিজ্ঞান মঞ্চের যে সমস্ত প্রশ্নগুলি হয় তা হলো পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে মূলত তিনটি বিষয় থাকে: গণিত, পরিবেশ বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান থাকে। পরিবেশ বিজ্ঞান থেকে থাকে 40 নাম্বার এবং 30 নাম্বার থাকে সাধারণ জ্ঞান, আর 30 নাম্বার থাকে গণিতের অংশ। তো গণিতের অংশগুলি মূলত সমস্তটাই কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যে বই অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের যে বই, সেই বই থেকে কিন্তু তার উচ্চতর ক্লাস থেকেও প্রশ্ন এসে থাকে। তো সেই কারণে একটু উচ্চ মানসিকতা নিয়েই আমাদের উঁচু ক্লাসের প্রশ্নপত্রগুলিকে নিয়ে সাজিয়ে এই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বাঁকুড়া জেলা কমিটি যে প্রশ্নবিচিত্রা বইটি বার করেছে, আমরা সেখান থেকে এর সমাধান করব। তাই 2022 সালের এবং 2015 সালের দুটি প্রশ্নপত্র এই বইতে রয়েছে। আমরা সেই দুটি অংশ প্রথম দুটি পর্বে তুলে ধরব। তারপর এখানে প্রশ্নবিচিত্রাতে যে সমস্ত সাইজের ভিত্তিক প্রশ্নগুলি রয়েছে তাদের সমাধান আমরা পাট পাট করে তুলে দেব। তো চলো আজ আমরা সমাধান করছি এখানে 2022 সালের যে প্রশ্ন, সেই প্রশ্নের প্রথমেই যে সমস্ত অঙ্কগুলি রয়েছে অর্থাৎ প্রথম 5টি প্রশ্ন তোমরা এখানে দেখতে পাবে, আর আমি এখানে সম্পন্ন করে দেবো। কারণ সমস্তটাই এর আগে আমরা তোমাদের দীঘিবঙ্গ মেধা অন্বেষণের জন্য আমরা খাতাতেই তোমাদের সমাধান তুলে দিয়েছিলাম। এবার আমরা বোর্ডেতেই সম্পন্ন করে দেবো। তো সেই কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং সেই সঙ্গে ভিডিওগুলি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আরো অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। আর সেই সঙ্গে সঙ্গে বলবো সকল সচেতন অভিভাবক এবং সেই সঙ্গে আমার প্রিয় ছাত্রছাত্রী এবং সকল ভিউয়ারদের যারা আমাদের সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করোনি আমাদের চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করো। তো চলো আজ আমরা শুরু করছি। দেখো মোট 5টি প্রশ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো 5টি প্রশ্নে বলা আছে এখানে কি, এখানে 5টি প্রশ্নের জন্য রয়েছে 5 নাম্বার। বলেছে কেবল উত্তরটি লিখতে বলেছে। একের দাগে প্রশ্নে বলা আছে কি, একের দাগে কয়েতে বলা রয়েছে কি রয়েছে, দেখো ওখানে বলা আছে যে 2 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম মৌলিক সংখ্যা গুণফল ড্যাশ। তাহলে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি আর ক্ষুদ্রতম সংখ্যা কি? 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হলো 99, 97। 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হলো 97, আর 2 অঙ্কের বৃহত্তম মৌলিক এবং 2 অঙ্কের ক্ষুদ্রতম যে মৌলিক সংখ্যা সেটা হলো 11। এদের যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 7 11 77, আর 11 9 হলো 99, 99 আর 7 106। অর্থাৎ এক্ষেত্রে এই কয়েক দাগের উত্তর কি হবে? 2 অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম মৌলিক সংখ্যার গুণফল সমান সমান 1067। অর্থাৎ এই বৃহত্তম সংখ্যা হলো 97 আর ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো 11, তাদের মধ্যে আমরা গুণ করে দেব, তাহলে অঙ্কটা সম্পূর্ণ হয়ে যাবে। এবার দেখো ক্ষয়ের দাগের অঙ্ক। ক্ষয়ের দাগের অঙ্কে কি বলা আছে? ক্ষয়ের দাগের অঙ্কে বলা রয়েছে এখানে, বলেছে 25 কিগ্রা 25 গ্রাম সমান কত টন। এখন এই 25 কিগ্রা আর 25 কিগ্রা 25 গ্রাম তাকে আমরা প্রথমে কিগ্রা নিতে পারবো, সমান সমান হবে 25.025, এটা হলো কিগ্রা। এই কিগ্রা এককে নিয়ে নাও। এখন একে আমাদের কি করতে হবে?
না একে আমাদের ত্বরণ করতে হবে। আমরা কি জানি, আমরা জানি যে 1 কুইন্টাল সমান কত না 1 কুইন্টাল সমান 100 কেজি। তাহলে এখানে আমরা 100 দিয়ে একে ভাগ দিচ্ছি। আবার 10 টন 10 কুইন্টাল সমান 1 টন 10 কুইন্টাল, অর্থাৎ 10 দিয়ে আমরা আবার আরো 10 দিয়ে ভাগ দেব, অর্থাৎ এই 25.025 কিগ্রা যেটা ছিল 25 কিগ্রা 25 গ্রাম, তাকে আমরা কিগ্রা করে নিয়েছি। এখন এই অংশটাকে আমরা 1 দিয়ে ভাগ করব, অর্থাৎ এক্ষেত্রে 3টে শূন্য আছে। তাহলে কি হবে, এই দশমিক আরো 3 ঘর বাদিকে চলে যাবে। সমান সমান আমরা হবে কত না, এক্ষেত্রে 3 ঘর চলে গেলে 1 ঘর 2 ঘর 3 ঘর, অর্থাৎ 0.025 টন। এই হবে এর উত্তর। তাহলে আমরা এক্ষেত্রে কি বললাম না, এক্ষেত্রে প্রথমে সমগ্র অংশটা যেটা দেওয়া রয়েছে 25 কিগ্রা 25 গ্রাম, তাকে আমরা কিগ্রা করে নিয়েছি। তাকে আমরা প্রথমে 100 দিয়ে, মানে 100 কেজি সমান 1 কুইন্টাল, আবার 10 কুইন্টাল সমান 1 টন, তাহলে এই 100 গুণ 10 দিয়ে সমগ্র অংশটাকে ভাগ দিয়েছি, ভাগ করে পেলাম এত টন, অর্থাৎ 0.025 টন। এবার গয়ের দাগে অংশে কি হয়েছে দেখো, গয়ের দাগেতে বলা আছে 32.06 ভাজিত 8, 32.06 একে বলা আছে ভাগ করতে বলেছে কত, ভাজিত 8, তাহলে নিচে হলো 8। এবার এই দশমিকটা তোলার জন্য আমরা কি করতে পারি না, নিচে 100 গুণ করে দেবো, তাহলে এই দশমিক উঠে গেল। এখন 8 দিয়ে একে আমরা কাটবো, কাটতে গেলে কি পাবো না, 8 4 32, শূন্য আছে যায় না, শূন্য কিলো 6 নামলো, তাও যাচ্ছে না, তাহলে শূন্য হবে। এখন আমরা দশমিক ধরে নিচ্ছি, তাহলে তার পিঠে শূন্য বসবো, অর্থাৎ 7 8 7 হবে 56, থাকবে 7 ছিল 56, তাহলে 4 40, 8 5 হবে 40, সমান সমান আমরা পেলাম তাহলে 400.75, তাকে আবার ভাগ দিতে হবে, নিচে আছে 100, অর্থাৎ দশমিকটা আরো দুবার বাড়িয়ে চলে যাবে, সমান সমান হবে 4.0075। এটি হবে এত কি না, এখানে বলা আছে এই 8 দিয়ে ভাগ করলে আমরা পাবো, অর্থাৎ 8 দিয়ে ভাগ করলে পাচ্ছি 4.0075। এই হলো আমাদের গয়ের দাগের অঙ্ক। এবার ঘয়ের দাগে কি বলা আছে না, এখানে বলা আছে 5/9 এর সমান মানের এমন একটি ভগ্নাংশ লেখো যা লব হরের যোগফল 84। এই 5/9 সমান একটি ভগ্নাংশ আমাদের লিখতে হবে, যাদের বলা আছে যে এই লব এবং হরের যোগফল হবে 84। তো এখন দেখো, যদি আমরা এই দুটো ভগ্নাংশে অর্থাৎ লব এবং হরের যোগ করি, তাহলে কত হয়, 5 যোগ 9 সমান সমান হলো কত না 14। এখন এই যে 14 পেলাম, কিন্তু পেতে হবে কত, যোগফল হতে হবে কত বলেছে না 84। তাহলে আমাদের কাজ হবে প্রথমে এই 84 কে 14 দিয়ে ভাগ করলাম, তাহলে কত হবে 6 14 84, অর্থাৎ 6। তাহলে 6 দিয়ে আমরা এই লব এবং হরকে গুণ করব, তাহলে এর সমতুল্য যে ভগ্নাংশটা সেটা হবে 6 দিয়ে গুণ করলে 5 6 30, আর 9 কে 6 দিয়ে গুণ করলে 9 6 54। তাহলে নতুন যে ভগ্নাংশটা হবে 5 এর 9 এর সমতুল্য সেটা হবে 30 এর 54। তো এই হলো আমাদের ঘয়ের দাগের অঙ্কের সমাধান। এবার আমরা চলে যাব এই অংশের আসলে একের দাগের উঁর অঙ্ক। উঁর অঙ্কতে বলা রয়েছে কি না, এখানে বলা আছে 85 ডিগ্রি সম্পূরক কোণের অপর একটি কোণের মান কত। 85 ডিগ্রি সম্পূরক কোণের অপর কোণটির মান কত তার উত্তর চেয়েছে। তো আমরা কি জানি, সম্পূরক কোণ মানে হলো দুটো কোণের যোগফল 180 ডিগ্রি। যে দুটো কোণ মিলে 180 ডিগ্রি তাদেরকে একে অপরের সম্পূরক কোণ বলে। তাহলে দুটো কোণ মিলে যেখানে 180 ডিগ্রি, সেখানে একটা কোণ বলে দেওয়া আছে 85 ডিগ্রি। এখন আমরা এই 180 থেকে 85 বিয়োগ দেব, তাহলে 5 কয় দাও 10, 5 দাও 10, 8 থেকে 9 কয় দাও 18, 9 দাও 18, অর্থাৎ আমরা 180 ডিগ্রি থেকে 85 ডিগ্রি বিয়োগ দিয়ে পাচ্ছি 95 ডিগ্রি। তাহলে আমাদের এখানে এই উঁর দাগের অঙ্কটির উত্তর হবে কত না 95 ডিগ্রি। তো এই হলো আমাদের এই একের দাগের যে 5টি অঙ্ক তার সমাধান। এবার আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অর্থাৎ 2 এর দাগের অঙ্কে। ফাঁকা ঘর পূরণ করি বা ফাঁক পূরণ করো, এগুলো আছে। তো তার আগে আমি আবার বলবো সকল ভিউয়ার্স, সকল অভিভাবক এবং আমার প্রিয় ছাত্রছাত্রীদের যে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে হবে, তাহলে তোমরা আগামী দিনে এই বিজ্ঞান মঞ্চের যে গণিতের অংশের 30 নাম্বার, তাহলে 30 কে 30 কিন্তু পেতে পারবে। না হলে কিন্তু পাওয়া খুব কঠিন, কারণ তোমাদের পঞ্চম শ্রেণীর বইটি ধরে পড়ে থাকলে কিন্তু এই ধরনের প্রশ্নের উত্তর সহজে করা যাবে না। তো সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর তার সাথে সাথে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর তোমাদের কথা অভিযোগ জানাও কমেন্ট বক্সে। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।
তো চলো এবার আমরা চলে যাবো আমাদের দুইয়ের দাগে। দুইয়ের দাগের প্রশ্নগুলো তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। দুইয়ের দাগেতে বলা রয়েছে কি না হাত পূরণ করো। তো কয়েক দাগের প্রশ্নে রয়েছে দুইয়ের ক, এখানে বলা রয়েছে কি তা বলা আছে 7 0 2 0 8 1 অঙ্কগুলি দিয়ে গঠিত 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হবে না এখানে শূন্যগুলি বাদ দিয়ে আমরা প্রথমে যে সংখ্যাটি নিয়ে আসবো সেটা হলো এখানে 2 এবং 1 রয়েছে সবই ছোট, তাহলে আমরা 1 কে নিয়ে আসবো প্রথমে 1। এবার আমরা 2 কি পারবো 1 আনা হয়ে গেছে, এবার আমরা শূন্যগুলো বসিয়ে দেব 0 0 দুটো শূন্য ছিল দুটো শূন্য বসিয়ে নিয়েছি। এবার 2 তারপর হলো 7 তারপর হলো 8 অর্থাৎ 1টা 2টো 3টে 4টে 5টা 6টা মানে 1 10 100 1000 অর্থাৎ 1,278,000 এটা হবে ওই 6টি অঙ্ক দিয়ে গঠিত সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি। তাহলে এটা হয়ে গেল আমাদের কয়েক দাগের অঙ্কের উত্তর। এবার ক্ষয়ের দাগে দেখো বলা রয়েছে যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সূক্ষ্মকোণগুলির প্রতিটির মান। এটা হলো একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এটা এ এটা বি এটা সি অর্থাৎ এই এবি বাহু সমান বিসি বাহু আছে, এটা হলো অতিভুজ আর এই বাহুর বিপরীত কোণ এটা অর্থাৎ এটা হলো 90 ডিগ্রি কোণ। এখন এই দুটো কোণ চাইছে, যেহেতু দুটো বাহু সমান তাহলে দুটো কোণ অর্থাৎ 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি থাকে তাহলে 45 45 অর্থাৎ এই কোণটিও হবে 45 এই কোণটিও হবে 45। তাহলে এখানে আমাদের ক্ষয়ের দাগের উত্তরে কি চাওয়া হচ্ছে বলছে যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সূক্ষ্মকোণগুলির প্রতিটির মান কত, তাহলে হবে 45 ডিগ্রি আর 45 ডিগ্রি অর্থাৎ কোণ দুটি হবে 45 ডিগ্রি 45 ডিগ্রি করে। এই হলো তার চিত্রটা, সূক্ষ্মকোণ বলা হচ্ছে কারণ এটা 90 ডিগ্রি থেকে ছোট হবে। তো এই হলো ক্ষয়ের দাগের উত্তর। এবার গয়ের দাগে কি রয়েছে, গয়ের দাগে বলা আছে দেখো এখানে বলা রয়েছে যে √121 যোগ √1 অর্থাৎ এই 121 এর বর্গমূল যোগ 1 এর বর্গমূল কত হয়, এই 121 এর বর্গমূল করলে হয় 11 11 121 তাহলে 11 পাবো, আর এই 1 এর বর্গমূল করলে পাবো 1 অর্থাৎ 11 যোগ 1 সমান সমান 12 অর্থাৎ এই গয়ের দাগের উত্তরটা হবে 12। তাহলে গয়ের দাগের উত্তর হয়ে গেল। এবার আমরা আসছি ঘয়েতে বলেছে 127 এর সঙ্গে সবচেয়ে কম শূন্যস্থান দেওয়া আছে, যোগ করলে যোগফল 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে সবচেয়ে কম কত যোগ করলে আমাদের 5 দ্বারা বিভাজ্য হবে। তো দেখো ঘয়ের দাগের অঙ্ক 5 দ্বারা বিভাজ্যের নিয়ম কি এটা কিন্তু জানতে হবে। 5 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে যে শেষ অঙ্কটা অর্থাৎ এককের ঘরের অঙ্ক অবশ্যই 5 অথবা 0 হতে হবে। তো দেওয়া আছে আমাদের 127 এখন বলা ছিল যে 127 এর সঙ্গে সবচেয়ে কম কত যোগ করবে, তাহলে যেহেতু যোগ করতে বলা আছে তাহলে নিশ্চয়ই এর পরবর্তী সংখ্যা, তাহলে পরবর্তী সংখ্যা আমাদের 0 আর 5 0 অথবা 5 আসতে হবে। মানে পরবর্তী অর্থাৎ এই সংখ্যার সঙ্গে 7 এর সঙ্গে যোগ করে এমন কিছু যোগ করব অঙ্ক যাতে করে 0 অথবা 5 হয়। তাহলে সেটা কি হতে পারে, 27 এর পরে যদি আমরা 1 যোগ করতাম তাহলে হয় 28 অর্থাৎ তার এককের অঙ্ক 8 128। 2 যোগ করলে 29 মানে এককের অঙ্ক 9 হয়, তাহলে হবে না। এবার যদি 3 যোগ করি তাহলে পাবো কত না পাবো 30 অর্থাৎ 130 মানে 0 আসবে, তাহলে সেটা 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই সংখ্যার সঙ্গে আমরা যদি 3 যোগ করতাম তাহলে পেতাম 130। এটা হলো 5 দ্বারা বিভাজ্য একটি সংখ্যা 130। তাহলে কত যোগ হচ্ছে না উত্তরটা হবে আমাদের এই 3। তো এবার চলে যাবো আমরা দাগের অঙ্কে। দাগে কি বলা আছে, এখানে বলা আছে 1 ঘনডেসিমিটার সমান ড্যাশ লিটার। এটা হচ্ছে এটা সূত্র বা নিয়মিক যে 1 ঘনডেসিমিটার সমান সমান হলো 1 লিটার। তো এই হলো 2 এর দাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ আরো 5টি অঙ্কের সমাধান। তো এরকমই বাকি অঙ্কগুলি তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রয়োজনীয় যারা এই বিজ্ঞান মঞ্চের পরীক্ষায় বসে চলেছ তাদের ক্ষেত্রে এই ধরনের প্রশ্নের সমাধান হাতের কাছে থাকা বা এই সম্পর্কে আরো বিস্তারিত আলাপ আলোচনায় যাওয়া, সেই কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর তার সঙ্গে ভিডিওটা শেয়ার করতে হবে আর তার সাথে সাথে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ এইরকম ধরনের প্রশ্ন আমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আবারও করতে চলেছি। তো চলো এবার আমরা চলে যাবো 3 এর দাগে। এবার এই 2 এর দাগে কি বলেছে, এটা আসলে 3 এর দাগ হবে। 3 এর দাগে এখানে বলা আছে কি না সম্পর্কযুক্ত শব্দ বা সংখ্যা বসাও। তো দেখো কয়েক দাগে কি রয়েছে, এখানে রয়েছে কি না 7 ইনটু শূন্যস্থান আছে, তারপর রয়েছে সমানুপাতিক চিহ্ন, তারপর রয়েছে 13
তারপরে রয়েছে ইস্টু 171, যদিও এটা 13 হবে না, এটা হবে 63। তো দেখো আমরা কিভাবে এটা সমাধান করি, তাহলে হবে এটা 7 এখানে একটা শূন্যস্থান রয়েছে, তারপরে রয়েছে ইস্টু আবার এখানে সমানুপাতিক, এখানে হবে 63:171। তো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা এর সমাধান কিভাবে জানবো না, মনে রাখবে যে প্রথমের সঙ্গে এই চতুর্থের আর এই দ্বিতীয় সঙ্গে এই তৃতীয় সম্পর্ক। তো সেক্ষেত্রে আমাদের 7 এবং 161 দেওয়া আছে, তাহলে 7 গুণ 171, 171/63। এখন 7 দিয়ে কাটা করবো, 7 9 হবে 63, 9 দিয়ে কাটলে কত হচ্ছে, 9 1 9 থাকছে 81, 9 9 81 সমান সমান এটা হবে 19। অর্থাৎ এখানে বসবে আমাদের 19, তাহলে এই শূন্য স্থানটায় বসে কত না 19। তো এটা হলো আমাদের এই কয়ের দাগের অঙ্কের সমাধান। এরকম ভাবে ক্ষেত্রে হলে তোমরা এইভাবে এদের মধ্যে গুণ করবে আর এদের গুণ করবে, অর্থাৎ প্রথমের সঙ্গে চতুর্থের আর দ্বিতীয় সঙ্গে তৃতীয়, যার গুণফল বার করতে হবে আমরা, অর্থাৎ তাকে নিচে রাখবো। যেহেতু আমাদের এই শূন্য স্থানে অর্থাৎ দ্বিতীয় সঙ্গে তৃতীয় সম্পর্কটা বার করতে হচ্ছে, তাই এখানে তৃতীয়টা আছে, তাই তৃতীয়তে আমরা নিচে রাখলাম। এবার ক্ষয়ের দাগের অঙ্কে কি বলা আছে, এখানে বলা রয়েছে চতুর্ভুজ ইস্টু পরিসীমা। চতুর্ভুজ ইস্টু পরিসীমা সমানুপাতিক দেওয়া রয়েছে বৃত্ত ইস্টু কি হবে, তাহলে না যেহেতু চতুর্ভুজ তাই আমরা একটু বলি পরিসীমা, চতুর্ভুজের সঙ্গে পরিসীমা, তাহলে এখানে বৃত্তের সঙ্গে কি হবে না পরিধি, এটা হবে পরিধি, বৃত্তের ক্ষেত্রে লিখবো আমরা পরিধি। তাহলে চতুর্ভুজ ইস্টু পরিসীমা সমানুপাতিক বৃত্ত ইস্টু পরিধি, এই হলো সম্পর্কযুক্ত সংখ্যা বসাতে বলা হয়েছিল, আমরা এই সম্পর্কটা বসালাম। এবার রয়েছে গ। গয়ের অঙ্কে কি হবে, বলা আছে 1 কিগ্রা চিনি ইস্টু 34 টাকা সমানুপাতিক 750 গ্রাম চিনি ইস্টু জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। 1 কিগ্রা মানে কত, এক্ষেত্রে আমাদের বার করতে হবে চতুর্থটা, তাহলে আমরা কি করে করবো না, এক্ষেত্রে আমি এই আগে যে প্রথমে আমরা দেখালাম ঠিক সেইভাবে করব। এক্ষেত্রে 36 গুণ 750 এটা গ্রাম, আর 1 কিগ্রা ছিল 1 কিগ্রা চিনি, তাহলে 1 কিগ্রা মানে কত গ্রাম, যেহেতু এটা গ্রামে বলেছি তাই এখানে 1000 গ্রাম। এখন কাটা দিয়ে দেবো, 0 0 কেটে গেল, 25 দিয়ে যদি কাটি 25 দিনে হবে 75, 25 দিয়ে কাটলে হবে 25 4 এ 100। এখন 4 দিয়ে কাটলে 4 9 36, অর্থাৎ 3 9 27, 27 টাকা। তার মানে 750 গ্রাম চিনির দাম সমান সমান হলো 27 টাকা, যেখানে 1 কিগ্রা চিনির দাম 36 টাকা। এবার হলো ঘয়ের দাগের অঙ্ক। ঘয়ের দাগের অঙ্কে কি বলা আছে না, এখানে বলা আছে দেখো ঘয়ের দাগে রয়েছে ড্যাশ না, বলেছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইস্টু 1 বর্গ কিমি, বর্গক্ষেত্রটির পরিসীমা ইস্টু ড্যাশ। এটা হলো একটা বর্গক্ষেত্র, ছোট করে ছবি আছে আমরা বর্গক্ষেত্র। তো এই বর্গক্ষেত্রে কি বলা আছে 1 বর্গ কিমি, মানে এটা হবে 1 কিমি, আবার এটা হবে 1 কিমি, অর্থাৎ এর প্রতিটা বাহু হলো 1 কিমি করে, সেই কারণে 1 কিমিকে 1 কিমি দিয়ে গুণ হচ্ছে, অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো কি না বাহু বর্গ, অর্থাৎ আমরা দৈর্ঘ্য 1 প্রস্থ 1 হবে। তাহলে এটা পাচ্ছি ক্ষেত্রফলে যখন পাচ্ছি তখন আমরা কি পাচ্ছি না 1 বর্গ কিমি। তাহলে পরিসীমা যখন হবে তখন কি হবে না পরিসীমা সমান কি না 4 গুণ বাহু, অর্থাৎ একে 4 দিয়ে গুণ, একটা বাহু কি অর্থাৎ 1 করে থাকলে সমান সমান হবে কত না 4 গুণ 1 কিমি সমান সমান হলো 4 কিমি। তার মানে আমরা পাচ্ছি কি না এই বর্গাকার ক্ষেত্রটির পরিসীমা হলো 4 কিমি। তো এবার দেখো উমদাগেরটা, উমদাগের মধ্যে বলা আছে, উমদাগের মধ্যে বলা ছিল ড্যাশ ইস্টু 6টি বাহু সমানুপাতিক ত্রিভুজ ইস্টু 3টি বাহু। আমরা জানি ত্রিভুজের 3টি বাহু, তাহলে 6টি বাহু কার, 6টি বাহু হলো ষড়ভুজের, ষড়ভুজের লাগবে ষড়ভুজের 6টি বাহু। এবার আমরা চলে যাব কি না চয়ের দাগ অঙ্কে। চয়ের দাগের অঙ্ক দেখো, চয়ের দাগের অঙ্কে কি বলা রয়েছে, বলছে বেলন ইস্টু ড্যাশ অর্ধ পেয়ারা ইস্টু 2টি তল। এটি হলো একটি অর্ধ পেয়ারা, এই অর্ধ পেয়ারা, এটি হলো অর্ধ পেয়ারা, তো এই অর্ধ পেয়ারা এটা একটা তল, এটা একটা তল, এটা হলো সমতল আর এটা হবে বক্রতল, এটা হলো সমতল এটা বক্রতল, দুটি তল আছে। তাহলে এটা বেলন, বেলন মানে তার ছবিটা হবে এরকম, অর্থাৎ আমরা এর 3টি তল পাবো, দুটো সমতল, একটা সমতল একটা সমতল, আর এটা হবে তার বক্রতল, অর্থাৎ 3টি। তাহলে
ছয় দাগের অঙ্কের সমাধানে আমরা পেলাম কি না বেলন ইজটু 3টি তল সমানুপাতিক অর্ধ পেয়ারা ইজটু 2টি তল। তো এই হলো আমাদের এই পর্বের 3 দাগের অঙ্কের সমাধান। তো এরকমই আরো গুরুত্বপূর্ণ এই পর্বটি হতে চলেছে। তো চলো এবার আমরা চলে যাবো 4 দাগের অঙ্কগুলিতে। ক এখানে বলা আছে 812 বাই 1420 812 বাই 1420। আমাদের প্রথমে কাজ হবে প্রত্যেককে উৎপাদক বিশ্লেষণ করব। 812 এটি উৎপাদক বিশ্লেষণ করছি, তাহলে 2 দিয়ে গেল 2 4 এ 8 যাচ্ছে না 0 2 6 12। এবার 2 দিয়ে যাবে 2 2 এ 4 0 2 3 এ 6, অর্থাৎ আরেকে আমরা চালাবো 203। এবার 1420 একেও 2 চালাচ্ছি, 2 দিয়ে চালালে পাবো কত না এক্ষেত্রে আমরা পাচ্ছি 2 7 এ 14 2 1 এ 2 0। আবার 2 দিয়ে গেল 2 3 এ 6 1 11 2 5 এ 10 1 10 2 5 এ 10। আবার 5 দিয়ে গেল 5 7 এ 35 5 1 এ 5, অর্থাৎ 71। এখানে একটা বড় গুণনীয় পেলাম। এখানে দেখো 71 দিয়ে কি যাচ্ছে 71 মানে 3 দিয়ে গেলে 3 1 এ 3 3 7 এ 21। তাহলে এখানে কি গুণ করা আছে 2 4 এ 8 আর 0 বসেছে তো 2 6 12। এবার 2 দিয়ে গেছে 2 2 গুণে 4 0 বসলো 2 3 এ 6, তাহলে 812 আর 1420। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম এক্ষেত্রে এই 2 এই 2 এই 2 এই 2 কেটে গেল, অর্থাৎ এটা হচ্ছে আমাদের 203। 812 থেকে পাচ্ছি 203 আর এখানে পাবো আমরা পাই দিয়ে গুণ করলে হচ্ছে 355। অর্থাৎ আমাদের এক্ষেত্রে অপশনটি হবে কি না কোনোটি নয়, এর কোনোটি নয়, কোনোটি নয়, অর্থাৎ এর উত্তর হবে তাহলে 4 এর অপশন, এটা হবে কোনোটি নয়। এবার খ ক্ষয়ের ক্ষেত্রে বলা রয়েছে কি কোন অংশটি ক্ষুদ্রতম। এখানে আমাদের অপশন থেকে আমাদের উত্তরটা দেখতে হবে যে ছোট সবচেয়ে। তো এটা সবচেয়ে ছোট পারমাণবিক জন্য যেমন এখানে দেওয়া আছে 3/4 মানে 3 এর 4। তারপর রয়েছে 77% মানে 77 এর 100। তারপর রয়েছে 0.79 মানে এটা আমরা লিখতে পারি 79/100, দশমিক তুলে দিলাম। আরেকটা দেওয়া আছে 4 এর 5, 4 এর 5। এখন এই ভগ্নাংশগুলোকে আমরা 100 দিয়ে গুণ করব, প্রত্যেক কিন্তু 100 দিয়ে গুণ করি, 100 দিয়ে গুণ করব, 100 দিয়ে গুণ। তাহলে 4 25 এ 100, অর্থাৎ 25 দিনে হবে 75। 100 100 কেটে গেল সমান সমান 77। 5 20 100 মানে 4 20 80, আর 100 100 কেটে গেল সমান হলো এটা 79। তাহলে আমরা একটা পেলাম 75, একটা পেলাম 77, এটা 79, এটা 80। তাহলে এখানে বলা ছিল সবচেয়ে ক্ষুদ্রতম, তাহলে ক্ষুদ্রতমটা কোনটা হবে না ক্ষুদ্রতম হবে ক্ষেত্রে এই 3/4, অর্থাৎ এই একের দাগেরটা হবে এর সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর হলো এই একের দাগেরটাই ক্ষুদ্রতম। এবার গ গয়ের দাগে কি বলা আছে, এখানে বলা আছে যে 20 মিটার লম্বা ফিতেকে সমান মাপে 4 বার কাটলে প্রতি টুকরো দৈর্ঘ্য হবে। তাহলে 20 মিটার লম্বা ফিতেকে সমান মাপে যদি 4 বার কাটা হয়, এখানে এই 20 মিটারটা ফিতে, এটা 20 মিটার, তো 4 বার কাটা হবে সমান হবে 1 2 3 4। এখন 4টে যদি কাট দেওয়া হয় তাহলে এখানে একটা কাট, এখানে একটা কাট, এখানে একটা কাট, এখানে একটা কাট আছে, এই 4টে কাট আছে। তো দেখো এটা মোট 20, এই শেষে কাটতে হচ্ছে না, কিন্তু কটা টুকরো হলো, একটা টুকরো, দুটো টুকরো, তিনটে টুকরো, চারটে টুকরো, পাঁচটা টুকরো হবে। তাহলে কি চাওয়া হয়েছিল, এখানে বলেছে যে 20 মিটার লম্বা ফিতেকে সমান মাপে 4 বার কাটলে প্রতি টুকরো দৈর্ঘ্য কত হবে, তার মানে 5টা টুকরো। তাহলে 20 কে আমরা 5 দিয়ে ভাগ করব, অর্থাৎ সমান সমান 4 মিটার, প্রত্যেকটা হবে 4 মিটার। এই 20 মিটার ফিতেটাকে যদি আমরা 4টে সমান মাপে কাট দিই তাহলে মোট 5টা টুকরো হবে এবং প্রত্যেক টুকরো দৈর্ঘ্য হবে 4 মিটার। এই গেল আমাদের গ। এবার ঘ ঘয়ের ভিতরে অঙ্কে কি বলা আছে, এখানে বলা আছে না ঘয়ের ভিতরে কোনো অঙ্ক নেই, অর্থাৎ 4 দাগের অঙ্কগুলো আমাদের এক্ষেত্রে 4 দাগের অঙ্কগুলো সম্পূর্ণ হয়ে গেল। তো চলো এবার আমরা চলে যাবো 5 দাগের অঙ্কগুলি। নিচের বিন্যাস থেকে পরের গুলো লেখো, নিচে যে বিন্যাস রয়েছে সেই বিন্যাস দেখে আমরা পরের গুলো লিখব। তো দেখো এই 5 দাগে 5 থেকে বলা আছে নিচের বিন্যাস থেকে পরের গুলো লেখো।
বলা রয়েছে 5 এবি কমা দেওয়া রয়েছে 25 সিডি কমা দেওয়া রয়েছে 125 ইএফ ইএফ। এবার পরেরটা কি আছে, এই পরেরটা আমাদের বার করতে হবে। তাহলে 5 5 25, 25 5 হয় 125, তাহলে 125 5 হবে কত, 125 গুণ 5 সমান সমান হলো 625। 625 এখন এবি সিডি ইএফ তারপর হবে কি জিএইচ, অর্থাৎ ওয়াইয়ের উত্তরটা হবে 625 জিএইচ। ঠিক একই রকম ভাবে এবার ক্ষয়ের দাঁড়িয়ে হবে। ক্ষয়ের দাঁড়িয়ে কি বলেছে, এখানে বলেছে 1 এজেড কমা 12 বিওয়াই কমা আছে 123 সিএক্স। এবার গ্রাফ আছে, তাহলে দেখো এখানে 1 তারপর রয়েছে 1 2 তারপর রয়েছে 1 2 3, অর্থাৎ এরা ক্রমিক অল্প সংখ্যাগুলো আছে। তাহলে 4 নম্বরটা কি হবে, 4 নম্বরটা হবে 1 2 3 4 সংখ্যাগুলো হবে এটা। এখন এখানে আছে এজেড, এখানে আছে বিজেড, এখানে আছে সিজেড, তাহলে হবে কি না ডি, অর্থাৎ এ বি সি। তাহলে তারপরটা হলো কি 4 নম্বরে ডি। এবার এখানে ছিল এক্স ওয়াই জেড, তাহলে এক্স এর আগে কি আছে ডাব্লিউ, অর্থাৎ উত্তরটা হবে কি তাহলে না 1 2 3 4 বি ডাব্লিউ। তাহলে এটা হলো ক্ষয়দায়ের উত্তর। এবার গয়ের দায়ের অঙ্ক, গয়ের দায়ের অঙ্কে কি বলা হয়েছে, এখানে বলা আছে দেখো একটা তীর চিহ্ন আছে যেটা উপর দিকে হচ্ছে, তারপরে তীর চিহ্ন দ্বিতীয়টা সেটা নিচের দিকে আছে তীর চিহ্নটা, তারপরে তৃতীয় যে তীর চিহ্নটা সেটা সেখানে দেখা যাচ্ছে কি দুটো তীর চিহ্ন রয়েছে উপর দিকে। এখন চতুর্থ যেটা সেটা কি হবে, তাহলে চতুর্থটা হবে ঠিক একই রকম ভাবে নিচের দিকে তীর চিহ্ন দুটো নিচের দিকে হবে। তাহলে এটা হবে উত্তর, অর্থাৎ গয়ের দাগের উত্তর হবে আমাদের কি না তীর চিহ্ন দুটো নিচের দিকে। তো এই হলো আমাদের 5 দাগের গুরুত্বপূর্ণ তিনটি অঙ্কের, অর্থাৎ এই বিন্যাসকে সাজাতে হবে। তো সেই বিন্যাসগুলোকে আমরা সাজালাম বা পরবর্তী যে বিন্যাসটা সেটা কিরূপ সেটা আমরা তুলে ধরলাম। তো এইগুলো আমাদের এই পঞ্চম শ্রেণীর গণিতের বিজ্ঞান মানসিকতা ও মেধা অন্বেষণ 2024 পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের গুরুত্বপূর্ণ যে সংক্ষিপ্তধর্মী প্রশ্নগুলো ছিল তাদের উত্তর। এবার আমরা তুলে ধরবো 5টি হয়েছে নিচের অঙ্কগুলি কোষে দেখা, আমাদের কোষে দেখাতে হবে। প্রত্যেকটির জন্য পূর্ণমান হলো 3, অর্থাৎ এখানে আছে 15টা, মানে 30 নম্বরের মধ্যে সংক্ষিপ্তধর্মী ছিল বা অতি সংক্ষিপ্তধর্মী 15টি, আর আমাদের কোষে দেখাতে হবে অর্থাৎ ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর সেখানে আছে 15 নম্বর। তো চলো আমাদের সেই 5টি অঙ্কের সমাধান আমরা এইভাবেই তুলে ধরবো। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে, আর অবশ্যই এই ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করো, কারণ অন্য কোনো ইউটিউব চ্যানেলে কিন্তু এই ভিডিওগুলো তোমরা পাবে না। তো সেই কারণে অবশ্যই অন্যান্য বন্ধু বান্ধবরা যাতে করে পেতে পারে তার জন্য এগুলো আরো ছড়িয়ে দাও, আর তার সঙ্গে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো এবার আমরা চলে যাবো 6 দাগে। এবার 6 দাগে দেখো দুটো প্রশ্ন আমরা এখানে প্রথমে তুলে ধরেছি। মোট প্রশ্ন কিন্তু আছে আমাদের এখানে, মোট প্রশ্ন রয়েছে 3টি, 3টিকে 9, অর্থাৎ না একটা দুটো তিনটে, হ্যাঁ তিনটে প্রশ্নের মান দেওয়া আছে 3টিকে 9 নম্বরে, অর্থাৎ বাকি তার মানে আমরা 21 নম্বরের উত্তর কিন্তু সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্তধর্মী প্রশ্নের উত্তর করে এসেছি। এবার আমরা এই 9 নম্বরের উত্তর দেবো, যার এখানে রয়েছে দুটি প্রশ্ন, পরের সাথে রয়েছে আরো একটি প্রশ্ন। তো দেখো প্রথমে আমরা এই দুটো প্রশ্নের উত্তর করি। কি রয়েছে, প্রথম প্রশ্নে বলা রয়েছে 5 তারিখে একটি ভাগ অঙ্কের ভাজক ভাগশেষের 3 গুণ ও ভাগফলের দ্বিগুণ। ভাগশেষ যদি 18 থেকে 2 কম হয় তাহলে ভাজ্য কত? প্রশ্নটা নিজেরা বার করবে, তারপর উত্তর করতে যাবে। এখানে বলা রয়েছে ভাগ অঙ্কের ভাজক ভাগশেষে 3 গুণ, অর্থাৎ ভাগশেষ যা হবে তার 3 গুণ হবে ভাজক, ও ভাগফলের দ্বিগুণ হবে, ভাগফল এর দ্বিগুণ হবে। ভাগশেষ যদি 18 থেকে 2 কম হয় তাহলে ভাজ্য কত? তাহলে প্রথমে আমরা ভাগশেষটা লিখি। ভাগশেষ ভাগশেষ সমান সমান কি, এখানে বলা আছে 18 থেকে 2 কম, অর্থাৎ 18 বিয়োগ 2 সমান সমান 16। 16 হলো আমাদের তাহলে কি না ভাগশেষ। এখন ভাগশেষ কি বলেছে বলে না বলছে ভাজক ভাগশেষের 3 গুণ, তাহলে ভাজক সমান ভাগশেষের 3 গুণ, ভাগশেষ গুণ 3 সমান সমান লিখতে পারি আমরা ভাগশেষ কত 16, তাহলে 16 গুণ 3 সমান সমান 48, মানে ভাজক হলো আমাদের 48। বলছে ভাজক ভাগফলের দ্বিগুণ, আরেকবার
অর্থাৎ এটা এই 48টা হলো কি ভাগফলের দ্বিগুণ এটা। তাহলে ভাগফল কত হবে? ভাগফল সমান সমান কি না, ভাগফল সমান বলা আছে ভাগফলের দ্বিগুণ, অর্থাৎ একে 2 দিয়ে গুণ করলে আমরা পাবো এই 48। তাহলে ভাগফল সমান হবে কত? 48 ভাজিত 2, 24 দুগুণে হবে 48। তাহলে ভাগফল হলো কত? 24। এখন বলছে কি তাহলে ভাজ্য কত? ভাজ্য সমান সমান কি হয়? ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে ভাগফল সমান ভাজক কত আছে? ভাজক পেয়েছি আমরা 48 গুণ ভাগফল কত আছে? 24 যোগ কত? ভাগশেষ কত? 16। তাহলে লিখবো আমরা যোগ 16 সমান সমান দিয়ে আমরা এদের গুণ করব। এখন যদি গুণ করি তাহলে কত হয়? এখন 48 কে 24 দিয়ে আমরা গুণ করব। তাহলে দেখো 48 আর এটা হলো 24, গুণ করছি 4 8 32, 4 4 16, 16 আর 3 হবে 19, 2 8 16, 6 2 4 8 এটা হবে 9, অর্থাৎ 2 9 6 15, 9 10 আর 11, অর্থাৎ 1152। এই 48 এবং 24 কে গুণ করে যোগ 16 সমান সমান আমরা পাবো 6 আর 2 8, 1 আর 5 হবে 6 1 1, অর্থাৎ 1168। এই 1168 হবে আমাদের ভাজ্য। তো এই হলো আমাদের এই 6 দাগের কয়েক দাগের উত্তর। এবার আমরা 6 দাগের অঙ্কটা করব। তার আগে এই অঙ্কটা তোমরা আরো ভালো করে দেখে নাও। কোনো জায়গায় কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবে। আমরা যথাযথ এর উত্তর বা তোমাদের বুঝিয়ে দিতে আমরা চেষ্টা করব। তো চলো এবার আমরা চলে যাবো 6 দাগে। এই অংশটা বুঝে নেব। তো দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ এবারে 6 দাগে 6 অঙ্কটা। এবার 6 দাগে 6 এর উত্তর করব আমরা। কি হয়েছে? বলেছে তোমার বাবা বাজার থেকে 320 টাকা দিয়ে বই খাতা মিলিয়ে 14টি এনেছেন। একটি বইয়ের দাম 25 টাকা ও একটি খাতার দাম 20 টাকা হলে কয়টি বই ও কয়টি খাতা কিনেছেন? তো অঙ্কটা আমরা কি করবো না, এক্ষেত্রে অনেক রকম ভাবে এগুলো করা যায়। তো আমরা এক্ষেত্রে তোমাদের দুটো জিনিস দেখাচ্ছি। দেখো এখানে রয়েছে বই আর খাতা। আমরা লিখছি এখানে বই আর এখানে লিখলাম খাতা। এখানে বই এবং খাতা। বই আছে কি বলছে না, বইয়ের দাম কত বলেছে না, এখানে বইয়ের দাম বলা আছে 25 টাকা। তো এখানে লিখছি 25 টাকা। আর খাতার দাম বলা আছে 20 টাকা। তাহলে একটা বইয়ের দাম 25 টাকা আর একটা খাতার দাম হলো 20 টাকা। এখন তোমার বাবা বাজারে নিয়ে গেছিল কত টাকা? 320 টাকা। 320 টাকা। আর মোট বই খাতা নিজে তিনি এনেছেন কটি? 14টি। এখানে আমি মাঝে লিখছি 14টা। তো এখন যদি আমি ধরে নিই যে 14টাই বই কিনেছেন, 14টাই যদি বই কিনে থাকেন তাহলে কত হতো না, 14 কে 25 দিয়ে গুণ করবো আমরা, অর্থাৎ 25 4 100, এখানে লিখবো আমরা 100, আর 25 1 25 আর 10 হবে 32, অর্থাৎ 350 টাকা। আবার যদি তিনি 14টাই খাতা কিনে আনতেন তাহলে কত হতো? 14 দুগুণে 28, অর্থাৎ 280 টাকা। কিন্তু বাবা বাজারে যখন গিয়েছিলেন তখন নিয়ে গেছিলেন কত টাকা? নিয়ে গিয়েছিলেন তোমার 320 টাকা। এই 320 টাকা নিয়ে গিয়েছিলেন, 320 টাকা। 320 টাকা নিয়ে তিনি বাজারে গেছেন, তাহলে 350 টাকা হলে বেশি হয়ে যাচ্ছে, তিনি তো ভাগ হয়ে আসেননি। আবার 280 টাকা হলে তিনি কালকে কিন্তু দিয়েও আসেন। তো তাহলে আমরা কি করব? এখানে দেখো এখন যদি আমরা এটার সঙ্গে তুলনা করি, যেহেতু কম, তাহলে আমি এই কমটা ধরে অঙ্কটা করছি। এখন তাহলে কত হবে না, এক্ষেত্রে এই 280 আর 320 বিয়োগ করলে পাবো আমরা 220 বিয়োগ 280 সমান সমান 0 প্রতি 0, 8 পয়সা 12, 4 টাকা, মানে 40 টাকা। অর্থাৎ যদি তিনি 14টায় কি করতেন না, খাতা কিনতেন, তাহলে 20 টাকা করে খাতা কিনলে পরে 40 টাকা কিন্তু বেশি থাকতো। সেই 40 টাকা যদি বেশি থাকতো, আর এখন একটা বই এবং একটা খাতা দামের তফাৎ কত? একটা খাতার থেকে একটা বইয়ের দাম কত বেশি? বইয়ের দাম বেশি, বইয়ের দাম বেশি সমান সমান 25 বিয়োগ 20 সমান সমান 5 টাকা। তাহলে একটা বই এবং একটা খাতার মধ্যে তফাৎ হলো কত টাকা? 5 টাকা তফাৎ, অর্থাৎ 5 টাকা বেশি।
তাহলে 5 টাকা বেশিতে কি পাওয়া যায়? একটা বই। তাহলে এই 40 টাকা বেশিতে কটি বই পাওয়া যাবে? তাহলে লিখবো আমরা, অতএব বই বই পাবো, বই পাবে সমান সমান 40 টাকা বেশি। একটা বই মানে বেশি কত আছে? 5 টাকা। তাহলে 40 ভাজিত 5 সমান 8টি। তার মানে তিনি বই কিনেছিলেন 8টি। বাকি খাতা, বই খাতা মিলে 14টা ছিল, তাহলে অতএব খাতা কিনেছিলেন, খাতা সমান সমান 14 বিয়োগ 8 সমান 6টি। তাহলে 8টা কিনেছিলেন বই আর 6টা কিনেছিলেন খাতা। তো দেখো, যদি আমি 8টা বই 8 পিস, তার মানে 200 টাকার বই, তার মানে আর 6টা কিনেছেন তিনি খাতা, মানে 6 কি হলো 120, তাহলে 200 আর 120 হলো 320। তো এই হলো, এইভাবে আমরা এই সমাধান করতে পারি। আবার এই অংশটা আমরা লিখেও করতে পারি, কোনো সমস্যা নেই। তো তোমাদের যেটা সুবিধা মনে হবে তোমরা সেভাবে সাজিয়ে নিতে পারো। আমি তোমাদেরকে এরকম সব করে এক্ষেত্রে তুলে ধরলাম। তো এই হলো আমাদের এই 6 দাগের 6 অঙ্কের সমাধান। এবার পরের পাতায় যে অঙ্কটি রয়েছে ঘরের দাগের অঙ্ক, অর্থাৎ এই পর্বের, অর্থাৎ 2022 সালের প্রশ্নপত্রের শেষ অঙ্ক আমরা তোমাদের তুলে দিচ্ছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো চলো, তোমরা বইতে দেখতে পাচ্ছ যে গয়ের দাগে প্রশ্নে কি রয়েছে? বলেছে একটি ঘড়ি 15% লাভে বিক্রি করা হলো। ঘড়িটির বিক্রয় মূল্য 299 টাকা হলে ঘড়িটির ক্রয় মূল্য কত? অর্থাৎ আমাদের ক্রয় মূল্য বার করতে হবে। এখন দেখো, আমরা স্টেজ আকারে করে দিচ্ছি, লিখে লিখেও করতে পারো, আবার স্টেজ করে করেও করতে পারো, কোনো সমস্যা নেই হবে। তো আমরা এভাবে লিখছি, আমাদের বিক্রয় মূল্য দেওয়া রয়েছে, ক্রয় মূল্যটা বার করতে হবে। তাহলে যাকে বার করতে হবে তাকে আমরা সবসময় কি করবো না, দাম দিয়ে দেবো। এখন এখানে লিখছি আমরা বিক্রয় মূল্য, আর এখানে লিখবো আমরা ক্রয় মূল্য। তো কি বলেছে না, 15% লাভে বিক্রি করা হবে। 15% লাভ মানে কি? যার দাম 100 টাকা, অর্থাৎ ক্রয় মূল্য যার 100, বিক্রয় মূল্য তার থেকে 15 টাকা বেশি। অর্থাৎ ক্রয় মূল্য যখন আমাদের 100, ক্রয় মূল্য মানে বিক্রয় মূল্য তার থেকে 15 টাকা বেশি, অর্থাৎ 100 যোগ 15 মানে 115 টাকা। তাহলে 115 টাকা যদি হয় বিক্রয় মূল্য, ক্রয় মূল্য হলো 100 টাকা। সোজা। এবার আমরা কি বলছে যে ঘড়িটির বিক্রয় মূল্য 299 টাকা। এখানে দেওয়া আছে 299 টাকা, এটাকে এটা হবে বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্যটা দেওয়া আছে, আমাদের বার করতে হবে কি না, ক্রয় মূল্যটা। তো এইভাবে এবার তোমরা এটাকে ঐকিক নিয়মে করতে পারো, আবার এটাকে আমরা অনুপাতও করতে পারি, আবার এই অঙ্কটাকে তোমরা সম্পর্ক করে করতে পারো। তো আমরা সহজে একে সমাধান করবো কিভাবে না, ক্রয় মূল্য। দেখো, সম্পর্ক তৈরি করে করছি। এখানে যেহেতু বিক্রয় মূল্যটা বেড়েছে, অর্থাৎ 115 ছিল, এখন হয়ে গেল 299, তাহলে ক্রয় মূল্যটা বাড়বে। অর্থাৎ এখানে 299 বাই 115, এটা হবে ভাগ গুণ 100, এইভাবে এটা সংখ্যা করব। এবার কাটাকুটি করব। কি হচ্ছে, পাই দিয়ে কাটছি, পাই দিয়ে 10 শূন্য বসে গেল। পাই দিয়ে কাটি কত হবে? 5 23 হবে 115। এখন 299 কে 23 দিয়ে আমাদের তার মানে কাটাকুটি দিতে হবে। তাহলে নিশ্চয়ই কাটাকুটি যাবে, তাহলে 23 1 কে 23, এখন থাকে কত না, এক্ষেত্রে থাকে 6 69, অর্থাৎ 23 3 হবে 69, মানে 13 কে এবার দ্বিতীয় গুণ করে দেবো। তাহলে 13 গুণে 13 দিয়ে 26, আর এই শূন্যটা বসে গেল, অর্থাৎ 260 টাকা। এভাবেও কিন্তু আমরা, আবার তোমরা এটাকে ঐকিক নিয়মে আমি সাজিয়ে দিয়েছি, তোমরা এটাকে ঐকিক নিয়মেও এই অঙ্কটা সমাধান করতে পারো। তো তাহলে পেলাম আমরা কি না 260 টাকা। তাহলে কি চাইছিল, এখানে বলেছিল তাহলে যে ঘড়িটির ক্রয় মূল্য কত, অর্থাৎ ঘড়িটির ক্রয় মূল্য হলো 260 টাকা। তো এই হলো আমাদের এই পর্বের, অর্থাৎ 30 নাম্বার প্রশ্নের উত্তর, যা 2022 সালে তোমরা এই প্রশ্নপত্রটা যারা করেছো, আজ যারা দেবে, অর্থাৎ অক্টোবরে যারা পরীক্ষায় বসতে চলেছো, তাদের কাছে আমরা এই 22 সালের প্রশ্নটা তুলে ধরলাম, যাতে করে তোমাদের একটা ধারণা জন্মায় যে আগামী দিন কিরূপ প্রশ্ন আসতে চলেছে, এবং আমরা এই দিনের তো চ্যানেলের মাধ্যমে এইরকমই গুরুত্বপূর্ণ যে সমস্ত অঙ্কগুলি রয়েছে, অর্থাৎ এই প্রশ্ন বিচিত্রাতে, এবং তার সাথে 2015 সালের প্রশ্নপত্র রয়েছে, আমরা প্রথমে 2015 সালের যে প্রশ্নপত্র তারও সমাধান করবো, তারপর ধীরে ধীরে এই প্রশ্ন বিচিত্রার বিভিন্ন যে অনুশীলনীগুলো বা বলা যেতে পারে যে সাইন্স ভিত্তিক প্রশ্নগুলো রয়েছে তারও সমাধান তুলে ধরবো।
তো সেই কারণে যারা এতক্ষণ ধরে আমাদের এই ভিডিওটা দেখলে সম্পূর্ণ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে বলবো অবশ্যই এই ভিডিওটাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও, কারণ এইরূপ ভিডিও বাজারে বা তোমরা এই ত্রিনেত্র চ্যানেল ছাড়া কোথাও পাবে না। তো সেই কারণে অন্যান্য বন্ধুরা যাতে করে পেতে পারে তার সাহায্য সহযোগিতা করো। আর তার সঙ্গে সঙ্গে যারা নতুন আমাদের এই চ্যানেলটা দেখছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে আগামী।